জরুরি মুহূর্তে অতিরিক্ত ভাড়া আদায় অথবা নির্দিষ্ট অ্যাম্বুলেন্সে যেতে বাধ্য করার অভিযোগ নতুন নয়। আমরা খুঁজে দেখেছি এর চাইতেও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয় রোগী ও তাদের স্বজনদের। রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অপরিচিত ও বিতর্কিত বেসরকারি হাসপাতালে রোগী পৌঁছে দিতে কাজ করে একটি শক্তিশালী অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। বিশেষ করে ঢাকার বাইরে থেকে আসা অসহায় ও অপরিচিত রোগীরাই টার্গেট। রোগী কোন হাসপাতালে যাবেন, কোথায় ভর্তি হবেন, কোন ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন, অনেক সময় সেই সিদ্ধান্তও দেন অ্যাম্বুলেন্স চালকরাই। আর এই প্রতারণার জন্য পান ভালো কমিশন। দেখুন আরিফুর রহমান সবুজের অনুসন্ধান। ছবি তুলেছেন জিহাদ ইসলাম। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। আপনি প্রাইভেটে যাবেন? হ্যাঁ, প্রাইভেটে গেলে ভাই কারেন্টের মতো ভালো কাজ হবে, কিন্তু আপনার খরচ আপনি আলাপ করেন, একটু বেশি করবো, হয়তো পার ডে সর্বনিম্ন ৮,০০০ টাকা পড়বো। সমস্যা কি? কোন জায়গায় এটা মগবাজার। ঢাকা মেডিকেলের এমন পরিস্থিতি কয়েকদিন পর্যবেক্ষণ করি আমরা। দেখি রোগী ও স্বজনদের অসহায়ত্ব। তারা ঢাকায় আসেন ভালো চিকিৎসা সেবার আশায়, কিন্তু জায়গা জুটে না সরকারি হাসপাতালে। অধিকাংশ রোগীর কান্না, স্বজনদের উৎকণ্ঠা, ছুটোছুটির মধ্যে তাদের ঘিরে ধরে দালাল চক্র। অসহায় মুহূর্তের সুযোগে রোগীর চিকিৎসার সিদ্ধান্ত ধীরে ধীরে চলে যায় চক্রের কবজায়। যারা সাধারণ লোক তারা চিকিৎসা ওরকম ভাবে পায় না, অনেক ঘুরতে হয়, একটা ইয়ের জন্য অনেক ঘুরতে হয়। অনেক সময় বলে যে প্রাইভেটে চলে যেতে, বলে কি যে আপনারা সেবা চান তো প্রাইভেটে চলে যান, এটা চান তো প্রাইভেটে চলে যান, কিছু বলে দেখে আসছেন কেন? একজন অ্যাম্বুলেন্স চালকের ফোন নম্বর নিয়ে রাখি আমরা। অনুসন্ধানে নেমে স্বজন পরিচয়ে রোগী নিয়ে উঠি রাজধানীর পরিবার থেকে। চালক জানান, মগবাজারের বিএনকে নয়, আমাদের রোগীর চিকিৎসা হবে শ্যামলীর অর্থ কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে। পথেই চালকের সহকারী বাবু খুলে বলেন পুরো ব্যবসার হিসাব। বাদ করে দিয়ে গাড়ি ঢুকাইতে পারলে মনে করেন দিতে ভাই, কথা বুঝছেন ভাই? আর এই যে এখন যে রেটছেন, এটা কিন্তু এই জায়গা দিতে আপনি আমি নিয়ে আমার কিন্তু ভাই নগদ 20,000 টাকা খারাপ। আপনি আমি সরাসরি বলতেছি, মিথ্যা অথবাদি গাড়ি দিতে নলে মারে, মানে ওইখানে আপনারা নিয়ে গেলে আমার বেনিফিট আছে। আধা ঘন্টা পথ চলার পর অ্যাম্বুলেন্স থামে মোহাম্মদপুরের খিলজি রোডের একটি গলিতে। হাসপাতালের কর্মীরা যেন আমাদেরই অপেক্ষায় ছিলেন। ভেতরে নেয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় একের পর এক পরীক্ষা নিরীক্ষা। এর মধ্যেই রোগীর স্বজন পরিচয়ে কথা হয় হাসপাতালের চেয়ারম্যান কামরুল হাসানের সঙ্গে। জানালেন ড্রাইভার শাহিন তার পরিচিত, রোগী নিয়ে চিন্তা নেই, বিলও কমিয়ে রাখবেন। আচ্ছা, শাহিন ভাইয়ের সাথে আমি টাকা পয়সার বিষয়ে কথা বলবো না, আপনাদের সাথে টাকা পয়সার বিষয়ে কথা বলে লাভ নেই, আপনাদের আমি বুঝাই দেবো না। এবার যমুনা টেলিভিশনের পরিচয় দিতেই বদলে যায় চেয়ারম্যানের আচরণ, বক্তব্য। অস্বীকার করলেন অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে পরিচয়ের বিষয়টি। প্রমাণ দেখাতে নিজেই এগিয়ে দেন মোবাইল ফোন। ধরা পড়েন সেখানেই। শুভ ভাই মানিকগঞ্জ অ্যাম্বুলেন্স, আবুল জলিল মুন্সিগঞ্জ শিবচর অ্যাম্বুলেন্স, আবির ভাই অ্যাম্বুলেন্স ফরিদপুর। তার ফোনে বিভিন্ন জেলার ৭৩ জন অ্যাম্বুলেন্স চালকের নম্বর। প্রশ্ন করি, এত চালকের নম্বর তার ফোনে কেন? উত্তর মিলেনি। আপনার কাছে এত অ্যাম্বুলেন্সের নাম্বার কেন? এখন এই যে আপনি আমাকে বললেন এত অ্যাম্বুলেন্সের নাম্বার কেন, আমি এখানে বিজনেস করতে নামছি, ঠিক আছে, আমি বিজনেস করতেছি, তো দেখা যাবে যে বিভিন্ন অ্যাম্বুলেন্স বলে যে স্যার যদি আমাদের রুগী হয় আমরা কি পাবো? তবে ফোনের একটি ভয়েস মেসেজে বেরিয়ে আসে জবাব। হাওলাত দিলে নাকি বলে অনেক বড় সোয়াবের কাজ করতে, বিশ্বাস রাখেন ওই ইনশাআল্লাহ ওয়াদা করলাম ভাই, রুগী হইলে আপনার নিয়ে যাবেন। এবার তিনি ব্যাখ্যা দিলেন, জানালেন এটাই তাদের মার্কেটিং পলিসি। না, আমি রুগী টানি না, আমি রুগী টানি না, আপনি মালিক হিসেবে রুগী টানেন। না না না, আমি মালিক হিসেবে, আমার মালিক হিসেবে প্রচারণা আছে, আমি মার্কেটিং করতেছি ভাই। হাসপাতালে ভর্তি থাকা কয়েকজন রোগীর সাথেও কথা হয় আমাদের। ফার্মেসির ডাক্তার আমার কাছে পাঠায়নি, না রিপন স্যারের কাছে পাঠাইছে। না, রিপন স্যার উনি বললো যে ফার্মেসির ডাক্তার এখানে পাঠাইছে না। জি, ফার্মেসি আমি তো জানি ডাক্তার, মানে আমার বাসুর ডিসমিসের তার, তাদের সঙ্গে স্যারের সাথে কালেকশন আছে। এসবের মাঝে ক্যামেরার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান অ্যাম্বুলেন্স চালক ও তার সহযোগী। পরদিন কথা হলে অভিযোগ অস্বীকার করেন চালক। না না, হাসপাতালে কোনো সংশ্লিষ্ট আমাদের সাথে নেই। তবে ওই ডাক্তার হলো আমার বাতিজি জামাই, দু একটা অর্থোপেডিক সার্জারির যদি অনেক সময় নিজেদের হয়, গরিব হয়, অনেক সময় মানে আত্মীয় স্বজনের হয়ে যায়, তখন দু একটা পেশেন্ট পায়। অনুসন্ধানে জানা যায় সব রোগীর জন্য কমিশন এক নয়। সাধারণ রোগীর জন্য একরকম, পরীক্ষা নিরীক্ষা করলে আলাদা।
বেশি কমিশন আইসিইউ রোগী হলে। অনেক ক্ষেত্রে মোট বিলের মোটা অঙ্ক যায় অ্যাম্বুলেন্স চালকদের হাতে। তো রুগী থেকে নিয়ে দিচ্ছি, রুগীর কাছে গলা কেটে তারপরে টাকাটা দিচ্ছি। সারা দেশে নিবন্ধিত অ্যাম্বুলেন্স প্রায় 10,000। এর মধ্যে শুধু ঢাকা মেডিকেলের আশেপাশেই রয়েছে 1,000-এর বেশি। তাদের বড় একটি অংশ রোগী সরবরাহ করে বিভিন্ন বেসরকারি হাসপাতালে। এত বড় দেশ বাংলাদেশ কিন্তু এতটুকু না, আর এতগুলো গাড়ি 2-4টা থাকতেই পারে, এটা থাকবেই। সরকারি হাসপাতালের অসহায় রোগীদের উপর ভর করে রাজধানীতে গড়ে উঠেছে অনেক বেসরকারি হাসপাতাল ক্লিনিক। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঢাকায় অনুমোদিত বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা 1,836টি, আর ডায়াগনস্টিক সেন্টার প্রায় 3,000। সব কিন্তু আইনে আছে, কিন্তু আমার রুগীটাকে প্রলোভন দেখায় জোরপূর্বক একটা হসপিটালে নিয়ে যাওয়া হলো, সেটা আমাকে তো অভিযোগটা করতে হবে। আর আমি অভিযোগটা কার বিরুদ্ধে করব? আমি অ্যাম্বুলেন্স ড্রাইভারের বিরুদ্ধে? অ্যাম্বুলেন্স ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তো কোনো রাইট বিএমডিসির নাই, বিএমডিসির আছে ডাক্তারের বিরুদ্ধে। অ্যাম্বুলেন্স চালকরাই এই সিন্ডিকেটের শেষ ধাপ নয়। সরকারি হাসপাতাল ঘিরে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কিছু কর্মচারী, ট্রলিম্যান এবং বহিরাগতদের নিয়ে গড়ে উঠেছে আরও বড় একটি দালাল নেটওয়ার্ক। দালাল ও প্রতারক হতে সাবধান, এমন সতর্কতামূলক বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের দেখা মেলে ঢাকা মেডিকেল কিংবা যে কোনো সরকারি মেডিকেলের জরুরি বিভাগের প্রবেশপথেই। কিন্তু হাসপাতালের ভেতরের ব্যবস্থাপনা এবং শয্যা সংকটের কারণে একরকম বাধ্য হয়েই রোগী কিংবা রোগীর স্বজনরা দালাল চক্করের খপ্পরে পড়তে বাধ্য হন। আর এই সুযোগটি লুফে নেন সাহায্যকারী হিসাবে এই দালাল চক্রটি। রোগীর স্বজনরা বলছেন, হাসপাতালের ভিতরের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং রোগীর সেবা নিশ্চিত করা না গেলে এই দালাল চক্রের হাত থেকে নিস্তার মিলবে না। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।